নমস্কার, হসলা রেডিওতে আপনাদের সকলকে স্বাগত। হসলা রেডিওতে আমরা বারবার বিভিন্ন প্রবীণ নাগরিকদের তাদের জীবনের কথা তুলে ধরি সিনিয়র স্টোরিজ পডকাস্টের মাধ্যমে। সেরকমই একটি সিনিয়র স্টোরিজ আজ আমরা শুনবো। আমাদের সাথে আছেন আমাদের একজন সদস্যা, একজন মেম্বার, ঝর্ণা রয় ম্যাডাম। ম্যাডাম, আপনাকে স্বাগত হসলা রেডিওতে। থ্যাংক হুম। তো ঝর্ণা রয় ম্যাডাম একজন নার্সিং স্টাফ ছিলেন, পাবলিক হেলথ নার্স, এবং উনি একজন সফল সন্তানের মা, এবং তার সাথে ওনার যে হাজব্যান্ড নিতাই স্যার, উনিও অত্যন্ত গুণী মানুষ বিভিন্ন বিষয়ে কালচারাল ফিল্ডে। তো ম্যাডামের জীবনের বিভিন্ন যে আঙ্গিক সবটাই আমরা আজকে টাচ করব কতগুলি প্রশ্নের মাধ্যমে। আপনাকে এটাই অনুরোধ করবো যে সাবলীল ভাবে যেটা আপনার হ্যাঁ, মনে আসছে ঠিক আছে, একদম সেটাই ঠিক বলুন। আছে, ঠিক আছে, আমি আপনার যেটা- গল্প, আপনার জীবন যেটা, হুম, সেটা অটোমেটিক্যালি বিভিন্ন মানুষকে অনুপ্রাণিত করবে, হ্যাঁ, হ্যাঁ, এতটাই গুরুত্বপূর্ণ। অবশ্যই। হ্যাঁ, তো প্রথম প্রশ্নে আসি তাহলে। হুম, প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার জীবনে বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে একটা অভিজ্ঞতা আমরা শুনেছি রিসেন্টলি, একটু নেগেটিভ অভিজ্ঞতা কিন্তু আলটিমেটলি পজিটিভ। সেটা হচ্ছে আপনি সমুদ্রে ঘুরতে গিয়েছিলেন হুম, এবং ভেসে চলে গিয়েছিলেন, দিয়ে অনেকক্ষণ বাদে বা কিছুক্ষণ বাদে আপনি আবার হুম, ফিরে আসেন, এবং সেটার মাধ্যমে কি হয় যে আপনার বোধহয় হাতটা একটুখানি ইনজুরি হয়, হুম, হাড় হুম, ভেঙে যায়। হুম, তো এই যে একটা ঘটনা, খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা, যে জীবন ফিরে পাওয়া সমুদ্রের মাধ্যমেই, হ্যাঁ, তো সেটা সম্বন্ধে একটু বর্ণনা দিন, বিশদে একটু ঘটনাটা আমাদের হ্যাঁ, বলুন। ঠিক আছে, বলছি আমি। আমি 2019 সালে আমরা পুরো ফ্যামিলি গেছিলাম পুরী বেড়াতে। হুম। তো প্রথম 3-4 দিন বেশ ভালোই সবকিছু ঘুরলাম, দেখলাম। হুম। তার আগেও সমুদ্রে স্নান করে এসেছি 2 দিন, কিছু হয়নি। আর থার্ড ডে আবার চলে আসবো, তার আগের দিন সমুদ্রে স্নান করতে গেছি। আচ্ছা। তো তখন হঠাৎ করে আমরা বেশ আনন্দে স্নান করছি, দিয়ে হঠাৎ করে আর একটা বেশ বড় ঢেউ এলো। ঢেউটা এসে আর আমাকে একদম ভাসিয়ে নিয়ে চলে গেল অনেকটা দূরে। দিয়ে সেই ঢেউটাই আবার কিন্তু আমাকে ফিরিয়েও দিয়ে গেল। তখন ওই আমাদের সবাই ছিল, আমার ভাইয়ের বউ ছিল, আমার দিদি, আমার বোন, তারপরে আমার হাজবেন্ড, সবাই ছিল, আমার ভাই ছিল। ওরা কোন রকম হাতটা টেনে আমার সমুদ্রের পাড়ে নিয়ে এলো। এসে পরে আমি একটু কেমনই থতমত হয়ে গেছি, ওরা ভাবছে স্ট্রোক ফোক হয়তো হয়ে গেছে। তখন তো তারপরে ওরা বলছে কি হয়েছে, আমি বলছি, না আমার কিন্তু কিছু হয়নি, আমি কিন্তু ঠিকই আছি। তখন আমার ভাইপো বলছে যে পিসিমণি তোমার হাতটা মনে হয় ভেঙে গেছে। দিয়ে হাতটা দেখি, হ্যাঁ, লড় লড় করছি হাতটা। দিয়ে তারপরে তখন এই বাঁ হাতটা দিয়ে লড় লড় করছে। দিয়ে তখন ওরা তো নার্ভাস হয়ে গেছে সবাই, একটা যে এখানে আবার হাত ভেঙে গেল, এরপর কি করব। দিয়ে তখন ওই সমুদ্রেই নাকি ওই সহকর্মী এর মতন থাকে, সহায়ক টাইপের থাকে। হ্যাঁ, ওদেরকে ডাকলো, ওরা সঙ্গে সঙ্গে ওই অ্যাম্বুলেন্স ডাকলো, দিয়ে আমাকে পুরী হসপিটালে নিয়ে গেল। পুরী হসপিটালে ফার্স্ট এড করলো, দিয়ে বলছে আপনার হাত তো পুরো দুখণ্ড হয়ে গেছে, আপনার হাত তো অপারেশন করতে হবে। তখন পুরীর থেকেই আবার বললো ঠিক আছে, তাহলে কোথায় এখন নিয়ে যাবো আমরা? না, ওই ভুবনেশ্বরে সঞ্জীবনী নার্সিং হোম আছে, ওখানে যান। আর ওই ডাক্তারবাবু পুরী হসপিটালেও পোস্টিং ছিলেন, কিন্তু ওখানে তো হয় না কিছু। দিয়ে আমরা আবার অ্যাম্বুলেন্স করে সঞ্জীবনী নার্সিং হোমে গেলাম। সেখানে আবার রাত্রি 9টার সময় আমার হাতটা অপারেশন করলো। তারপরের দিন আমাদের ফেরার টিকিট ছিল, তারপর দিন যথারীতি আমরা ফিরেও গেলাম, আর কোনো অসুবিধাও হয়নি খুব একটা। তারপরে 19 সালে আমার যথারীতি তখন আমি সার্ভিস করি, তো সার্ভিস করলাম। 21 সালে আবার হঠাৎ দেখছি হাতটা কেমন একটা লড়লড় করছে যেন, আর কেমন একটা অস্বস্তি লাগছে, সামান্য ব্যথা করছে। তো আমি বলছি, জানলে গো এইটা হাতটা মনে হয় আবার কিছু হলো মনে হচ্ছে। দিয়ে আমরা কলকাতায় মেডিকোতে দেখালাম, তারপরে রুবিতে দেখালাম। ওই বিভিন্ন ডাক্তারবাবু বিভিন্ন রকম মতামত দিচ্ছে। কেউ বলছে, আমি বলছি ডাক্তারবাবু ভালো হয়ে যাবে তো? না, ভেতরটা না খুললে কি করে বুঝবো কি হবে, ভালো হবে না কি হবে। তো দিয়ে বলছে আরবারেও তো অপারেশন করেছিলেন, তাহলে ঠিক হলো কি? দিয়ে আমি বলি না, আরবারে ঠিক হলো না, ঠিক আছে, এবারেও তাহলে তাই হবে নাকি? না, সেটা কিছু বলতে পারছি না। আমরা তখন বলি দরকার নেই, এদের যা কথাবার্তার ভঙ্গিমা, মানে হ্যাঁ, কোনো ইয়ে হচ্ছে না, একটা কিছু বিশ্বাসযোগ্য নয়। দিয়ে আমরা বলছি চলো, আমরা সাউথে এর আগে অনেকবারই গেছি। দিয়ে তখন বলছি চলো সাউথে চলে যাই। দিয়ে সাউথে চেন্নাই গেলাম। চেন্নাইয়ে ডক্টর নভলদী শঙ্করকে দেখালাম, অর্থোপেডিকের হেড অফ দা ডিপার্টমেন্ট। তো
তো নবলদী শঙ্কর দেখে বললো না ঠিক হয়ে যাবে, আপনার কোনো চিন্তা নাই। তো ঠিক হয়ে যাবে। যে বললো একটু খরচটা বেশি হবে। আমি বলছি খরচ হোক না কিছু হোক, কিন্তু আমার হাতটা যেন ঠিক হয়ে যায়। না বলছে হ্যাঁ, কারণ আপনার তো 3টে অপারেশন হবে, ওই প্লেটটাকে আগে খুলে বের করবে, আগের প্লেটটা স্ক্রু টু ছিল, বেশ দিয়েছিল আমাদেরকে, সে বাজে স্ক্রু একবারে দিয়ে ছিল, দিয়ে ওর খুলবো, তারপরে আপনার এখান থেকে বোন নিতে হবে, কারণ 2 খন্ড হয়ে গেছে, ওখানে ছোট হয়ে যাবে হাতটা, নাহলে যে বোন নিয়ে ওখানে জয়েন করতে হবে, দিয়ে আবার আপনার হাতটা অপারেশন করতে হবে। তাহলে 3টে অপারেশন একটু খরচ বেশি পড়বে। তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে খরচ পড়ুক, কিন্তু হাতটা যেন ঠিক হয়ে যায়। দিয়ে ওই নবলদী শঙ্কর তার একদিন পরেই ডেট দিল, দিয়ে অপারেশন করলো, খুব ভালো অপারেশন করলো এবং খুব সুন্দর চেন্নাইয়ের ডাক্তারবাবুদের ব্যবহারও। দিয়ে তারপর আমরা ওখানে আবার 7 দিন ছিলাম। 7 দিন থেকে আমরা বাড়ি এলাম, যথারীতি আমার হাত ঠিকই আছে এখনো পর্যন্ত। বাট খুবই ইউনিক একটা অভিজ্ঞতা। হ্যাঁ হ্যাঁ, মানে খারাপ ভালো। তো এটার থেকে এটাও একটা অভিজ্ঞতা যে অতিরিক্ত আনন্দ কিন্তু করতে নেই, কারণ অতিরিক্ত আনন্দ করতে যে ভেসে গেলাম, মানে তখন এত আনন্দ হচ্ছে, ঢেউগুলো ভাঙছি, সবাই মিলে আছি, আমার দিদি বোন, আমার ভাইয়ের বউ, সবাই আছি, খুব আনন্দ হচ্ছে। ওই জন্য অতিরিক্ত আনন্দে কিন্তু ভেসে যেতে নেই, তাহলে কিন্তু সত্যি সত্যি ভেসে যাব। তারই মধ্যে আর কি একটু নিজেদেরকে সতর্ক থাকাও দরকার। ঠিক ঠিক। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন, আপনার সন্তান, আপনার ছেলে সৌগত রায় কে নিয়ে, ডক্টর সৌগত রায়, তা আজকে আপনি এবং নিতাই স্যার নিজেরা 2 হাতে মানুষ করেছেন দুজন মিলে, তাই জন্য আজকে সৌগত দা ডক্টর সৌগত রায় হিসেবে আমেরিকার আইওয়া ইউনিভার্সিটিতে সুপ্রতিষ্ঠিত। এবং আমি এটা বলতে চাই জেনুইনলি, একজন জুনিয়র হিসেবে সৌগত দা নিজের ফিল্ডে এক্সেলেন্ট। বিদেশে আছে বলে আমি বলছি না, সৌগতর যা স্কিল সেট বা যে ধরনের কাজ করে, ইন্ডিয়াতে থাকলেও ইন্ডিয়ার বেস্ট জায়গাতেই থাকতো। বিদেশে থাকাটা কোনো লুক্রেটিভ ব্যাপার নয়, কিন্তু ওখানে থেকে যে কাজটা করছে, যে ধরনের স্কলারশিপ পাচ্ছে, যে ধরনের রিসার্চ স্কলারদের গাইড করছে, তো এই যে দক্ষতা অর্জন করেছে, অবশ্যই নিজের কোয়ালিটি একটা আছে, কিন্তু আপনাদের আপব্রিঙ্গিং, আপনারা যেভাবে লালন পালন করেছেন, যে ভ্যালু এডুকেশন দিয়েছেন, তার একটা গুরুত্ব আছে, নিশ্চয়ই আছে। তো আজকালকার বাবা মাদের কি অ্যাডভাইস করবেন, যে যদি সৌগত বানাতে হয় কি ভাবে করবে? সৌগত বানাতে হয় তাহলে প্রথম কথা ছেলেরও কিন্তু কিছু চাহিদা যায়। বাবা মা তো সবারই চেষ্টা করে যে আমার ছেলেটি কিছু হোক, একটি ভালো কিছু, কিন্তু আমার সৌগত ছিল খুব বাধ্য, এবং ওর নিজের চেষ্টা কিন্তু খুব বেশি ছিল প্রথম থেকে, ছোটবেলা থেকে। মানে ও পড়াশোনার ব্যাপারে ওকে যদি ওর বাবা ওকে টাস্ক দিয়ে অফিস যেত, অফিস থেকে এসে ওর টাস্ক দেখতো, ক্লাস 8 অব্দি ওর বাবাই ওকে পড়িয়েছে। তো সব টাস্ক দেখতো, ও ঠিক করে রাখতো, মানে বরং বেশি করে দিবে দুটো, তবু একটাও কম করবে না। ও টাস্ক না করা পর্যন্ত ও কোথাও খেলতেও যাবে না, কিছুই করবে না, ও কিন্তু বাধ্য ছিল খুব। মোটামুটি ওই জন্য ক্লাসেও ভালোই রেজাল্ট করতো। মাধ্যমিকে 94% পেয়েছিল, উচ্চ মাধ্যমিকে 90% পেয়েছিল, বিটেকও ওখানে টপার হতো এবং 9 পয়েন্টের ওপরেই নাম্বার পেত। আর দিয়ে তারপরে বিটেক পাস করে 21 দিনের জন্য ব্লু স্টারে ও ক্যাম্পাসিং এ চাকরিও পেয়েছিল, চাকরি করলো। তারপরে হঠাৎ করে ওই গেট দিয়েছিল, দিয়ে রেজাল্ট বেরোলো, দিয়ে বলছে মা আমি 310 র্যাঙ্ক করেছি। দিয়ে সেই দিনই বলছে মা আমি কিন্তু কালকে অফিসে বলবো, পরশু কিন্তু চাকরি ছেড়ে দিয়ে চলে যাব। আমি আইআইটি, ও বলেছিল আইআইটি ছাড়া এমটেক করবো না। হ্যাঁ, দিয়ে বলছে আমি মনে হচ্ছে চেন্নাই আইআইটি, খড়গপুর আইআইটিও পড়বে না, কারণ ওর শ্বশুর ওখানকার প্রফেসর ছিল। তো বলছে খড়গপুরে পড়বো না, তবে আমি চেন্নাই আইআইটিতে মনে হচ্ছে চান্স পেয়ে যাবো, তাহলে ওইখানে আমি পড়বো। দিয়ে ও ব্লু স্টারে 21 দিন চাকরি করলো, দিয়ে ছেড়ে দিয়ে চলে এলো। দিয়ে বাড়িতে এসে বিভিন্ন আইআইটিতে অ্যাপ্লাই করলো, দিয়ে তখন ও চেন্নাই আইআইটিতে পেয়ে গেল। এবং আইআইটি তো এমটেকেও ও ভালোই রেজাল্ট করেছে, গোল্ড মেডেলিস্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট এমটেকেও। তারপর এমটেকে অমনি ক্যাম্পাসিং হয়ে গেল, তখন ও কামিন্সে চাকরি পেলো। কামিন্সে পুনেতে 1 বছর চাকরি করলো, আর ও তখন জিআরই TOEFL ওই চাকরি করতে করতে পরীক্ষাগুলো দিচ্ছিল। দিয়ে জিআরই TOEFL ক্লিয়ার করলো, তারপরে ও তখন বিদেশে তাহলে পিএইচডি করতে যাওয়ার চান্সটা পেলো আর কি। তখন ও বললো মা তাহলে আমি তো আর কামিন্সে কাজ করবো না, কামিন্সে চাকরি তাহলে আমি ছেড়ে দিচ্ছি। আমরা বললাম হ্যাঁ তাহলে ছেড়ে দাও, তুমি যখন চান্সটা পেয়েছো তাহলে ছেড়ে দাও। দিয়ে তারপরে ও চলে গেল পিএইচডি করতে।
পিএইচডি আইওয়া স্টেট ইউনিভার্সিটিতে করলো হুম এবং ওখান থেকে পিএইচডি ভালোভাবেই কমপ্লিট করেছিল, অনেকগুলো পেপার সাবমিট করেছিল। হুম দিয়ে পিএইচডি করার পর ও ন্যাশনাল ল্যাবরেটরি অফ ক্রিজে পোস্ট ডক্টরেট করলো। আচ্ছা পোস্ট ডক্টরেট করে আর তারপরে ও নর্থ ডাকোটা ইউনিভার্সিটিতে আবার প্রফেসরে জয়েন করলো, আচ্ছা অন্য একটা ইউনিভার্সিটি হুম আবার হুম ও জয়েন করলো। তো ওখানে 2 বছর চাকরি করলো। হুম 2 বছর চাকরি করার পর ও এখন আবার যেখানে ও পিএইচডি করেছিল প্রথম হুম আইওয়া স্টেট ইউনিভার্সিটি, হ্যাঁ ওখানেই প্রফেসর হিসাবে আবার ওখানে জয়েন ব্যাক, করেছে। বাহ। হ্যাঁ, হুম এবং ওটা হচ্ছে আমাদের ইউএস এর 20তম র্যাঙ্কের মধ্যে ওই ইউনিভার্সিটির পজিশন বাহ। আছে। তো ওখানে জয়েন করেছে এবং ওখানে ও এই রিসেন্ট একটা অ্যাওয়ার্ড পেয়েছে, মানে সব থেকে কম বয়সে খুব তাড়াতাড়ি অ্যাচিভমেন্ট করেছে দারুণ, রিসার্চের ব্যাপারে। বাহ। হ্যাঁ, হুম সেই একটা অ্যাওয়ার্ড পেয়েছে, আমি কথাটা ভালোভাবে বলতে পারছি না। তো অ্যাওয়ার্ড পেয়েছে এবং ম্যানেজমেন্ট ওকে খুবই, মানে ও খুব সিনসিয়ার, তো খুব হুম দায়িত্ব নিয়ে কাজ করে। হুম তো ম্যানেজমেন্ট ওকে খুব ভালো চোখে দেখে এবং ভবিষ্যতে হয়তো ম্যানেজমেন্টেই টেনে নেবে। হুম তো ও ইউনিভার্সিটি যেমন যায়, একদিনও কামাই করবে না। আমার বৌমাও ওই ইউনিভার্সিটির প্রফেসর, আচ্ছা কিন্তু ও হচ্ছে টিচিং স্টাফ হুম আর এ হচ্ছে রিসার্চ ফ্যাকাল্টি। হুম তো ও বলবে, ও মা, আমার বৌমাও যদি বলে যে সগো তো 2 দিন ছুটি দেবে, তো ছুটি দিলে কি হবে, তো ও আবার তারপর বলে, হ্যাঁ ছুটি তোমার হলেই কি আর না হলেই কি। তা আমি বলছি, হ্যাঁ বেটু তুই তাহলে ছুটির দিনেও তো যা। বলছে, হ্যাঁ দেখো মা, যতদিন না ভূমিকম্প যদি ইউনিভার্সিটি পড়ে যায় তখন আমি যাবো না, নাহলে কিন্তু আমি প্রত্যেক দিনই যাবো। হ্যাঁ তবে যদি আমার বাড়িতে কিছু কাজ থাকে সেদিনকে থেকে যাবো। হ্যাঁ সে আমার ওই জন্য আমার এই চাকরিটা করার ইচ্ছা। আমি প্রথম থেকেই ভেবেছিলাম আমাকে যেন কেউ খবরদারি না করে, হুম আমি আমার নিজের খুশি মতো যাবো, খুশি মতো আসবো। ঠিক তাহলে ও সবসময় যদিও কাজই করে, হুম তো ও কিন্তু নিজের খুশি মতোই করে। কোনো দিন হয়তো বিশেষ ঘরের কাজ, সেদিনকে কিন্তু ও যায়নি। হুম তো ফ্যামিলিতেও ভালোই সময় দেয় এবং ওদের মধ্যে খুব মিলমিশ। ওর 2টি ছেলে বর্তমানে ওখানে বাড়িও কিনে নিয়েছে, ভালোই আছে হুম তোমাদের আশীর্বাদে। তাহলে আমাদের সেই জন্য ছেলে মানুষের ক্ষেত্রে বাবা মা এবং ছেলে দুজনের যদি চাহিদা থাকে, হুম হতে বাধ্য তাদের। হুম কিন্তু ছেলের চাহিদাটা যদি কম থাকে, সেক্ষেত্রে বাবা মায়ের একটু তাকে তৈরি করে একটু কষ্ট হয় আর কি। ঠিক, মানে আপনারা ভাগ্যবান এবং হ্যাঁ গর্ববোধ করছেন হ্যাঁ তাই হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সত্যি আমরা ওইরকম ছেলে পাওয়ার জন্য হুম আমরা ওই প্রত্যেক বছরই তো এই 19 সাল থেকে 22 সাল পর্যন্ত হুম 5.5 মাস করে যে থেকে এসেছি। হুম এই 23টাতে আর যাবো না ভাবছি। হুম এই 24 24-এ 23-এ এসেছি তো। হুম না এখন 24 24-এ চলছে, এসেছি, 24-এ গেলেন। 23-এও গেছি, হ্যাঁ হ্যাঁ 23-এ ডিসেম্বরে গেছি, হুম 24-এ জুনের 11 তারিখে এসছি। হ্যাঁ 24 আর যাবো না, আর 25 আমার ছেলে আসবে। বাহ, হ্যাঁ খুব ভালো। আচ্ছা এবারে আপনার নিজের কর্মজীবন, আপনি নিজে একজন নার্স হিসেবে কাজ করেছেন বহু হুম বছর, হুম আর সেখানে ছেলের পড়াশোনা, হুম আর তারপরে নিতাই স্যার সাংস্কৃতিক জগতে এত জায়গায় জড়িত আছেন, আমি হুম দেখছি তো, মানে অনেকটা বহির্মুখী, মানে হুম এক্সট্রোভার্ট। হুম তো সেখানে বাইরে বাইরে মানুষকে হেল্প করা হুম বা বিভিন্ন নাট্য জগতের অনুষ্ঠানের সাথে নিজেই লিড করা, হুম তো কি করে ম্যানেজ করে যায় তিনটে নিজের কর্মজীবন, সেটা সম্বন্ধে একটু বলুন। হুম ছেলের পড়াশোনা, আবার নিতাই স্যারের যে কর্মজীবন, সবটা ম্যানেজ করছেন কি করে? কর্মজীবন আমি মোটামুটি ভালোভাবেই চালিয়েছি এবং হুম খুব সম্মানের সহিতই করেছি। হুম আমি প্রথম ফার্স্ট এনএম হিসেবে ঢুকেছিলাম এবং ওখানে কিছুদিন চাকরি করার পর আবার ইন সার্ভিস ট্রেনিং নিই বর্ধমানে। দিয়ে আমি হেলথ সুপারভাইজার ফিমেল হয়েছি বাহ এবং হেলথ সুপারভাইজার ফিমেলে আবার কিছুদিন চাকরি করার পর এই পিএইচএনটা সিনিয়রিটি বেসিসে 2019-এ আমি পিএইচএন এ পোস্টিং হয়েছি হুম এবং 2022-এ আমি রিটায়ার করেছি। আচ্ছা মোটামুটি চাকরি জীবনে সবার সাথে ব্যবহার খুবই ভালো ছিল, হুম সবাই খুবই ভালোবাসতেন। এই বিএমএস স্যার কালকেও আমাকে বললো, দিদি আমি নাটক দেখতে যাচ্ছি। যে হুম কাল এলো, এসে হ্যাঁ আমাদের কাছে, আমি আবার টিকিট কাটিয়ে রাখলাম, হ্যাঁ আমাদের কাছে বসলেন উনি, হ্যাঁ নাটক দেখলেন, দিয়ে আবার চলে গেলেন। বাহ তো খুবই সমস্ত সবার সাথেই ভালোবাসা ছিল এবং সম্মান নিয়েই চাকরি করেছি। আর ছেলের পড়াশুনো তো ওর বাবাই বেশি দেখতো, হুম আমি পড়াশোনার ব্যাপারে, কিন্তু আমি খাওয়া দাওয়াটা দেখতাম। হুম মানে ও খেতে চাইতো না ছোটবেলা, হুম তো তখন খাওয়া দাওয়াটা দেখতাম, কিন্তু ওর বাবা ওকে, এখন যতটা বহির্মুখী তখন অতটা ছিল না। ছিল না, ছেলে আচ্ছা। যখন উচ্চ মাধ্যমিক পাস করে বেরিয়ে গেল হুম ইঞ্জিনিয়ারিং এ, তখন ওর এমনি মনটাও নিজের খুবই খারাপ লাগতো।
তো ও তখন থেকে একটু বরাবরই নাটক যাত্রা ওগুলো করে। আমার শ্বশুর বাড়ির ওটা রেয়াজ, গান এগুলো রেয়াজ। হ্যাঁ, এবং যেমন গান সবাই বলে গান শিখলে নাকি লেখাপড়া হয় না, কিন্তু আমার ছেলেও কিন্তু এই সংস্কৃতির সাথে যুক্ত। আমার ছেলেও গান করে, এবং ওকে ক্লাস 3 থেকে গান শিখেছিলাম ক্লাস 10 অব্দি। যখন মাধ্যমিক পরীক্ষা দিল তখন ছেড়ে দিল, তারপরে উচ্চ মাধ্যমিকে খুবই চাপ, ও শিখলো না আর গান, তারপরে বাইরে চলে গেল, আর হলো না। এখন ওর আবার একটু গান করার শখ হয়েছে, ছেলেকে পিয়ানো কিনে দিয়েছে। তো তা পিয়ানোটা ছেলে শিখলে ওরও তখন একটু আধটু হয়তো বাজানো হবে। হ্যাঁ, তো শখ হয়েছে। তো সেই ছেলে কিন্তু মোটামুটি ওর বাবাই দেখতো, এবং ওর বাবাই বেশি, তখন ওর বাবারই বেশি অবদান। এবং ও ছেলেটির সঙ্গে সঙ্গে সব সময় ছেলে যেখানে যেত আমরা সেখানেই যেতাম, ছেলেকে ফলো করতাম ভীষণ। আর ছেলের একটা ঘটনা, ছেলে আমরা এত ফলো করতাম, ওর টিউশনি থেকে আসতে যদি 5 মিনিট দেরি করতো, তাহলে আমরা সঙ্গে সঙ্গে সেই মাস্টারমশাইকে ফোন করতাম, এখন আসছে না কেন। দিয়ে কি একদিন হয়েছে কি, খুব ঝড় বৃষ্টি, তারপরে ও টিউশনি যাওয়ার কথা অসীম বাবুর কাছে, টিউশনি যাওয়ার কথা অসীম বাবুর কাছে, কিন্তু ও সেই ঝড় বৃষ্টিতে অতটা দূরে যেতে পারেনি। ও করেছে কি, মদনাসের কাছে চলে গেছে। তো ওখানে বসে বসে ওনার যথারীতি করছে। দিয়ে ঝড় বৃষ্টি থেমে গেছে, থামার পরও আধ ঘন্টার মতো আসেনি। এবং আমরা অসীম বাবুকে ফোন করলাম, অসীম বাবু বলছে না তো, সৌগত তো আসেনি আমাদের বাড়িতে টিউশনি। আমরা তো খুব চিন্তায় পড়ে গেছি, চারদিকে খোঁজা, কিন্তু মদন বাবুর বাড়ি চলে যেতে পারে এটা আমাদের ধারণার মধ্যে ছিল না আর কি। তো দিয়ে আমরা চারদিকে খুঁজি, থানায় পর্যন্ত চলে গেছি মিসিং ডায়েরি করতে। তখন থানার দারোগা আবার আমাকে বলছে, সেদিন গাজনের আগের রাতটা, বলছে কি যে দেখুন আপনার ছেলে হয়তো কোনো গার্লফ্রেন্ড নিয়ে হয়তো গাজন দেখতে চলে গেছে। আমি বলছি দেখুন আমার ছেলে ওরকম নয়, আপনি বেশ না আজকে ডায়েরি করতে হবে না, আজকে যদি না আসে কাল সকালে করবেন। আমি বলছি মিসিং ডায়েরি, তখন আপনারা খুঁজবেন না, ছেলেকে একদিনই তো পাচার করে দিতে পারে কোথাও না। বলছে দেখুন আমরা বলছি ছেলে চলে আসবে। দিয়ে তারপরে কিছুক্ষণ পরে আবার ও এলো, দিয়ে আমি বলছি বেটু কোথায় গিয়েছিলি তুই? না, বলছে আমি তো মদন বাবুর বাড়ি গেছিলাম মা, বিরাট জল পড়ছিল, দিয়ে অসীম বাবুর বাড়ি যেতে পারি না, দিয়ে মদন বাবুর বাড়ি চলে গেছি। আর মদন বাবুও জানে না, আর আমরা মদন বাবু ফোনও করিনি। দিয়ে আসলো, দিয়ে তখন আমি বলছি আমরা বেটা এই সকল করেছি। বলছি দূর, তোমরা আবার ওই সকল করতে গেলে কেন? দিয়ে আমরা মানে এতটাই সিনসিয়ার ছিলাম। ও যদি 15 মিনিট না আসতো, সঙ্গে সঙ্গে ওর বাবা দেখতে যেত যে তাহলে কোথায় কি করছে না করছে। মানে আমরা লক্ষ্যটা খুব জোর রাখতাম, না ভালো, ও আর আমি দুজনে। হ্যাঁ, মানে ওকে ফাঁকি দেওয়ার সুযোগও দিতাম না খুব একটা। ও এখন আমাদেরকে বলে তুমি ওরা এত আমাকে লক্ষ্য করেছো, এত চাপ দিয়েছো না, অত চাপ না নিলেও হতো এখন মনে হচ্ছে। আমি বলে তুই তো এখনো পড়ছিস তাহলে? বলছে না এখন তো টাপ, তখন অত টাপ ছিল না। ও ছেলেদের ওই জন্য চাপ দেয় না। আচ্ছা, এবারে আপনার নিজের ছোটবেলা নিয়ে একটু শুনতে চাই। আমরা ছোটবেলায় আমরা 3 বোন আর 1 ভাই। আচ্ছা, তো আমরা 4 ভাই বোনই মোটামুটি ঝগড়াঝাটি করতো না কোনোদিন, 4 জনেই আমরা খেলাধুলো করতাম। আর আমার বাবা এমনি ছিল মধ্যবিত্ত, পোস্টমাস্টার ছিলেন, তো ব্রাঞ্চ পোস্টমাস্টার। কিন্তু কোন জায়গায় এটা? নাকাইজুড়ি, এই কাছে এখান থেকে নাকাইজুড়ি। তো ওখানে আমরা 4 ভাই বোন ছিলাম। আমি ছোট থেকে একটু এমনি বাড়ির কাজ করতে খুব একটা পারতাম না, কিন্তু বাইরের কাজ করতাম, মানে কোন দোকান যাওয়া, গরু বাছুর ছিল, আমাদের চাষ ছিল বাড়িতে, তা গরু বাছুর দেখা, এই সকল গুলো খুব করতাম। মাঠে যেতাম, ওগুলো খুব ভালো লাগতো, মাঠে যেতাম, ওগুলো সব করতাম। দিয়ে মোটামুটি ভালোই কেটেছিল। যেমন মধ্যবিত্ত ফ্যামিলি ছিলাম, তো সেই জন্য একটু আমার ইচ্ছে হয়েছিল যে আমরা 3 বোন, তাহলে আমার দিদির মানে সকাল সকাল বিয়ে দেবো একটা চেষ্টা করছিল। আগামী আগে ওইরকমই ছিল। তো দিয়ে আমি বলি দিদির বিয়ে দিয়ে দেখবো, আমি আমরা বিয়ে করবো না, আগে চাকরি করবো তারপরে বিয়ে করবো। দিয়ে তারপরে আমি মানে একবার জিএনএম ইন্টারভিউ দিলাম, সেখানে রিটিন ওরাল পাস করে মানে আমার প্যানেল হয়েছিল, কিন্তু 50 জনের প্যানেল হয়েছিল, তার 25 জনের নিল, আর আমার 27 নাম হলো না। আর তারপরে এই আমি যেটাতে জয়েন করেছি, বহুমুখী পরিকল্পনা বলে একটা ইয়ে বেরোলো আর কি। তো ওতে আমি অ্যাপ্লিকেশন করলাম, ওটা ছিল মার্কসের বেসিসে। আর তখনকার দিনে সেকেন্ড ডিভিশনে পাস খুব কম জনই ছিল, ফার্স্ট ডিভিশনে তো লোক দেখতে যেত। তো হ্যাঁ, আমরা তো অনেকদিন পাস করেছি 75 সালে। তো সেকেন্ড ডিভিশনে পাস করেছি, মার্কসটা ভালোই ছিল, যে মার্কসের বেসিসে হয়েছিল।
দিয়ে মোটামুটি আমি রিক্রুটমেন্ট হয়েছিলাম, এবং তখন ওই ট্রেনিং দিলাম। তারপরে ঘরের দায়িত্ব মোটামুটি নিতাম, আর ছোট বোনের আগে বিয়ে দিলাম, তারপরে আবার আমি বিয়ে করলাম। দিয়ে মোটামুটি আমাদের ছোটবেলাটা ভালোই কেটেছিল। হুম। ভাই বোনরা এখন কোথায় আছেন? ভাই বোন, আমার দিদি খুবই ভালো শান্তশিষ্ট মেয়ে। আচ্ছা। আমার দিদির পাঁচালে আমার জামাইবাবু হাই স্কুলের মাস্টারমশাই ছিলেন, হুম। উনি মারা গেছেন রিটায়ার ও। করে। আর আমার ছোট বোন থাকে কলকাতায়, বাউরিয়া। হুম। ছোট ভগ্নিপতি হচ্ছে ফার্মাসিস্ট, জিইসি আচ্ছা। কোম্পানি, তো ও রিটায়ার করেছে। আর আমি তো ওই তো পিএইচএন ছিলাম, আমার হাজবেন্ড ছিল এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হুম। ওই পুরসত্তর কাঁটাবাড়ি জিপি। হুম। ওর খুব মানে অফিসে খুব নাম, আর ওর সব জায়গাতেই বিরাট। ওই যে ওকে ওই জন্য কেন ও বহির্মুখী হলো, ওকে বাধা দিনে, কারণ এই কোয়ালিটিটা সবাইকার সবার থাকে থাকে না। না। হুম। যেমন এই যে এসডি অফিসে একটি যাত্রা হচ্ছে, ওকে সবাই বলেছিল আপনাকে এই রোলটি করে দিতে হবে, ও বলেছিল না আমি কিন্তু এটা করতে পারবো না, অনেক কাজ হচ্ছে, এটা আর করতে পারবো না আমি। না, তখন এসডিও সাহেব নিজে একদিন ফোন করছে, আপনি কি নিতাই বাবু? বলছে কিছু হ্যাঁ। না আপনি কি রোলটা করবো না বলেছেন? না, তখন বলছে না করবো না, এসডিও করতে একটু করছে আর কি, করবো না বলিনি, আমার আসলে সময়টা নাই তো, আর আমি গান যাত্রার গান খুব একটা করি না। না, তখন না আপনি নাকি খুব ভালো গান জানেন, ডিএমডিসি সবসময় বলছে নিতাই বাবুকে নিতেই হবে, নিতাই বাবুকে নিতেই হবে। তো আবার আজকে আপনি আসুন, টিফিন খাবেন, তারপরে রিহার্সেল দিয়ে যাবেন। দিয়ে তারপর ও এসডি সাহেব বলছে যখন যাবে নাকি, দিয়ে গেল, দিয়ে রিহার্সেল দিল। এখন ও দিয়ে ও আবার বলছে আমি কিন্তু প্রত্যেকদিন আসতে পারবো না, দিয়ে ওই 2-1 দিন করে যাব। দিয়ে 2-1 দিন যাই, তা ওকে প্রায় দিনই ডেকে পাঠায়, ওই মেলাতে হবে বোধহয় ওর হ্যাঁ, হ্যাঁ, ঠিক নরনারায়ণ। শুনেছি হ্যাঁ এটা। হ্যাঁ, ও উদ্ভব খুব ভালো। হয়েছে, হুম। আর অসীম বাবু হয়েছে একটা, আর অমলদা একটা হয়েছে, হ্যাঁ। আর বাকি ওদের এসডি অফিসেরই সবাই। বাহ, খুব ভালো। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন হজলা সংস্থা নিয়ে। আপনি হজলার একজন গর্বিত সদস্য। তো হজলা যেভাবে সমাজসেবা করতে চাইছে বয়স্কদের জন্য, প্রবীণ নাগরিকদের জন্য, সেই নিয়ে আপনার কি মতামত? ফজলার মানে প্রশংসা করাটা মানে মানে খুব হবে। ফজলার সম্বন্ধে যে আমি কি বলবো, কি সত্যি ফজলাটা আমি অনেক দিন ধরে জয়েন করবো ভাবছিলাম, যে অনেক দেরিতে করলাম। এখন আমার মনে হচ্ছে আমি যদি আরো আগে জয়েন করতাম তাহলে আমার অনেক ভালো হতো। আর বয়স্কদের যেটা বিশেষ করে প্রয়োজন, সেটা তো হজলা সবসময়তেই করছে। যেমন আমাদেরই একবার শরীর খারাপ হয়েছিল, তখন ওষুধটা আনতে যেতে পারছিলাম না, হজলাই আমার বাড়িতে গিয়ে ওষুধ পৌঁছে দিয়েছিল 3-4 বার। তারপরে আবার হয়তো সুস্থ হলাম, তারপর নিজেরাই নিয়ে আসি এখন। কিন্তু হজলা যে পরিমাণে উপকারটা করে বয়স্ক মানুষদের, আমার মনে হয় কোনো সংস্থা পারবে কিনা আমি সেটা মানে বলতে পারবো না। এবং হজলা বয়স্কদের টাকা পয়সাটা বড় কথা নয়, কিন্তু বয়স্কদের মেন সঙ্গত দরকার। এই যে একটা হজলা অফিসে আসি, এবং আরো আমার বয়সী হয়তো সব মেয়েরা থাকে, মানে তাদের সাথে গল্প করা, তারপরে নাচ গান, এই বয়সে মনে করো গান গান করতে খুব ভালোবাসতাম, তো হজলাতে এসে আবার গান করার খুব ইচ্ছে হয়েছে, যে গানটা করতেই হবে। তো হজলা যে মানে হজলা যে কি বলবো আমি কিছু খুঁজে পাচ্ছি না, হজলা সম্বন্ধে মানে ভাষা নাই। হজলা আমার মনে হয় যারা এখনো জয়েন করেননি তারা কিন্তু খুবই মিস করছে। আমি সবাইকে এই অনুরোধ করব যে 50 ঊর্ধ্ব যতজন ছেলে মেয়ে, শুধু মেয়ে বলে না, ছেলেদেরও প্রচুর কিছু হচ্ছে, এবং ছেলেরাও আমাদের একজন তারাপদ বাবু হজলাতেই বলে, উনিও বলেন যে হজলাতে জয়েন করে আমি বাঁচলাম, জানলেন দিদিমণি, আগে আমি একা থাকতাম কি কষ্ট হতো, হজলাটায় জয়েন করে আমি বাঁচলাম। আর হজলাতে পিকনিক, ও বলে পিকনিকের দিনে বলছে আজ যা আনন্দ করে খেলাম না, কতদিন এমনি করে খাইনি, আমি খুব আনন্দ করে খেলাম আজকে। আমি বলি মাঝে মাঝে এরকম হলে বেশ ভালো হয় না? মানে বয়স্কদের জন্য হজলা যে কি করে আনন্দ দিবে ওরা মানে খুঁজে পাচ্ছে না, মানে যতটা করতে হয় ওরা করছে, এর বেশি হয়তো আর কোনো দিনই করা যাবে না মনে হয়, তবু ওরা চেষ্টা করছে এর থেকেও আরো বেশি কি করে করব। তো হজলাতে আমাদের এই যে ওই যে যে কর্ণধার শান্তনু মুখার্জি, ওনার কিন্তু ব্যবহার আমার মনে হয় আমি কিন্তু এখনো পর্যন্ত এত সুন্দর ব্যবহার কারোর পাইনি। মানে ওনার কথা বলার ভঙ্গিমা, মানে আমাদের থেকে, আমার ছেলের থেকেও ছোট, কিন্তু ওনার কাছে আমাদের মনে অনেক কিছু শেখার আছে, এবং হজলাতে এসে অনেক কিছু শিখলামও একটু আধটু। এই কথাই আমি ভালো করে বলতে পারতাম না, এই যেটুকু কথা বলছি এই হজলাতে এসেই শিখেছি। কিন্তু
হোজলার আর কি বলবো, মানে হোজলার, অসংখ্য ধন্যবাদ যে হ্যাঁ আপনি এত নাম করলেন। আমাদের হোজলাকে, অ্যাকচুয়ালি ঠিকই বলছেন যে একাকিত্ব দূর করাটাই আমাদের মূল হ্যাঁ লক্ষ্য। হ্যাঁ বয়স্ক মানুষদের টাকা পয়সাটা বড় কথা নয়, হ্যাঁ মানে এই যে সঙ্গ দেয়া, তাকে হ্যাঁ যে বলছে তুই, সে পারবে না, তাকে বলছে নাচ করো, গান করো, তাকে শেখানো করা, হুম এগুলো মানে হোজলার ভাষায় প্রকাশ করা যাবে না, হোজলার গুণ। থ্যাংক ইউ। আচ্ছা, একটা আজকের যে আমাদের পডকাস্ট যে ইন্টারভিউ হসলা রেডিওতে ঝর্ণা ম্যাডামের সাথে আমরা করছি, সেটা আমরা শেষ করব একটি আপনার থেকে ছোট্ট গান। আপনি গানের কথা বললেন, হ্যাঁ একটি হ্যাঁ ছোট্ট গান আপনার পছন্দের যে কোনো গান। হ্যাঁ, আমি এইখানেই গানটা একটু মানে হোজলায় জয়েন করে একটু গানটা দেখছি আর কি। আপনি নাহলে কি ছোট কোনোদিন থেকে গান শিখছিলেন আমি নাকি? শিখেছিলাম, দু আচ্ছা। তিন বছর শিখেছিলাম, মানে ওই নিতাই স্যারের সঙ্গে যখন সম্বন্ধ হয়েছিল না, হ্যাঁ হ্যাঁ তার আগে শুনেছিলাম ওনাকে গান জানা মেয়ে ছাড়া বিয়ে করবে না। তাই নাকি? মানে আমি যেখানে পোস্টিং ছিলাম ওখানে ওদের বাড়ি, ও দিয়ে আমার যে বিএমএ ছিল সে ওনার খুব বন্ধু ছিল, ও ওর ওখানে কোয়ার্টারে দিনই গান করতে আসতো, আর সামনের কোয়ার্টারটাই আমরা থাকতাম, হ্যাঁ যে শুনতাম প্রত্যেক দিন ওর গান। আমাদের বিএমএ স্যার ডাকতো, আসুন আমাদের বাড়িতে আসুন, তো যেতাম না, বাড়ি থেকেই শুনতাম। দিয়ে বলছিল গান জানা মেয়ে ছাড়া বিয়ে করবে না। দিয়ে আবার আমি ওই অমরপুরে প্রফুল্ল নিয়োগী আছে, হ্যাঁ ওনার কাছে 3 বছর গান শিখেছিলাম। তো আচ্ছা, তখন তো আচ্ছা। চাকরি করতাম, তাহলে একটু অসুবিধা হতো, মাঝে মধ্যে যেতাম, হুম মাঝে মধ্যে উনি আসতেন, এই সকল করতাম আর কি। হুম তো ওনার কাছে 3 বছর গান শিখে যখন আমার সম্বন্ধ করেছিলাম, আমি 2টো গান গেয়েছিলাম। কোন গানগুলো? ওই জাগরণে যায় বিভাবরী, হ্যাঁ আর একটা বেশ কি গান গেয়েছি, বাহ ওগুলো এখন ভুলে গেছি। দিয়ে আমি ও গণনাট্য করে তো করতো হ্যাঁ তখন, হ্যাঁ ওর সাথে আমি গণসঙ্গীত করতাম যদুভট্ট মঞ্চে, তারপরে বিষ্ণুপুর মেলাতে হ্যাঁ তখন ওদের গান হতো, করেছি। হ্যাঁ তখন ওই গণনাট্য গানগুলো করতাম আর কি মাঝে মাঝে। মানে তো একসাথে দুজনে মিলে বেশ হ্যাঁ সুন্দর। হ্যাঁ, হ্যাঁ দুজন আরো অনেকেই থাকতাম হ্যাঁ আমরা। হ্যাঁ তো সেই গানেরই আজ আমি একটু শোনাচ্ছি আর হ্যাঁ কি। শোনান। হুম, দেখি কতটা পারি। আমরা গান গাই, প্রাণে প্রাণ মেলাই, এসো আজ বাঁধি তান একসাথে। আমরা গান গাই, প্রাণে প্রাণ মেলাই, এসো আজ বাঁধি তান একসাথে। এই এশিয়ার আফ্রিকার মাটিতে মরবো না মরণের ঘাটিতে। এই এশিয়ার আফ্রিকার মাটিতে মরবো না মরণের ঘাটিতে। দেব না দেব না মৃত্যুরে, দেব না দেব না দেব না মৃত্যুরে, দেব না ধ্বংসেরই কালো হাত বাড়াতে। আমরা গান গাই, প্রাণে প্রাণ মেলাই, এসো আজ বাঁধি তান একসাথে। দিকে দিকে জীবনেরই জয়গান, শান্তি সুর শান্তি সুর, সুরে সুরে বাঁধা ওই কোতান। দিকে দিকে জীবনেরই জয়গান, শান্তি সুরে সুরে বাঁধা ওই কোতান। আই তোরা সবে জোট বাঁধি তবে, আই তোরা সবে জোট বাঁধি তবে, সুখের শান্তির নীড় বাঁধিতে। আমরা গান গাই, প্রাণে প্রাণ মেলাই, এসো আজ বাঁধি তান একসাথে। আমরা গান গাই, প্রাণে প্রাণ মেলাই, এসো আজ বাঁধি তান একসাথে। বাহ, দারুণ গানের সিলেকশন এবং আপনার গান দুটোই দারুণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ঝর্ণা ম্যাডাম, আমাদের সাথে এই আধ ঘন্টা সময় একটু দেওয়ার জন্য। কারণ আমাদের সত্যি জেনুইনলি মনে হয় যে কোনো প্রবীণ নাগরিক, প্রবীণ প্রবীণা, তাদের জীবনের যে গল্প প্রত্যেকটাই অনুপ্রেরণা দেওয়ার মতো, প্রত্যেকটা নিয়ে সিনেমা করা যায়। খালি তারা তাদের জীবনের গল্পগুলো বলে না, রান্নাঘরের মধ্যে বা কর্মজীবনে এমন ফেঁসে যায়। হ্যাঁ তো হ্যাঁ এইটা হ্যাঁ, হসলা রেডিও সেগুলো সিনিয়র স্টোরিজের হোজলাই এটাই উদ্দেশ্য। সবাইকে বের হ্যাঁ করে আনছে এরপরে। সেটাই। হোজলা সবাইকে যে বহির্মুখীটা করছে না, হুম এটা মানে দারুণ করছে, মানে হুম বয়স্ক মানুষদের হুম মানে বাঁচার একটা মানে আগ্রহ জাগাচ্ছে।
একদম। কারণ আজকাল সবারই একটি দুটি করে ছেলে মেয়ে, নিজেদের কাজে তারাও ব্যস্ত থাকে এখন। হুম আমরাও তো আমাদের ছেলে যখন মানুষ করেছি হুম তখন নিজেরা ব্যস্ত থাকতাম, এখন ঠিক। তাহলে আমরাও সেটা বুঝতে পারছি, ছেলেদেরও তো আবার ছেলে হয়েছে, একদম তাহলে একদম। তারাও নিজেদের ছেলেকে না, খুব ওটা ভালো তো কথা বলেছেন। করতেই হবে, একদম ওটা তো করতেই হবে। করতেই হবে। তাহলে আমাদেরকেও আমরা কিভাবে ভালো থাকবো সেটা খুঁজে নিতে হবে। হুম এবং তার মানে অনুপ্রেরণা হচ্ছে আমাদের হোসলা। হুম হোজলাকে মানে কি ভাগ্যিস হোজলা হয়েছিল বলে, আমি আমার নিজের জীবনেই বলছি, হোজলা আমাকে প্রচুর আনন্দ দিয়েছে। এবং হোজলার জন্য মনে হচ্ছে যেন সত্যি আজ আবার নতুন করে কিছু শিখবো, জানবো, এই বয়সে এসেও মনে হচ্ছে অনেক কিছু করবো। না, খুব ভালো। থ্যাংক ইউ ঝর্ণা ম্যাডাম। আজকে আমরা থ্যাংক ইউ, ইন্টারভিউ এখানেই শেষ করছি। ভালো থ্যাংক ইউ। থাকবেন। হ্যাঁ, হ্যাঁ তোমরাও সব ভালো থাকবে বাবা। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে।